হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকে বিকেইউ সেকেন্ড সেমিস্টারের জন্য হিস্ট্রি এসইসি নিয়ে আজকে আলোচনা করব। এবং আজকের আলোচনার বিষয়টি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, মুঘল যুগের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র পুরো প্যাকেজিং পার সাবজেক্টে, যদি একটা সাবজেক্ট কেউ পড়ো 199, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে সাবজেক্ট পড়লে 399, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফি হয়। 6টা সাবজেক্ট পড়লে 699, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা হয়। তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে, অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো। চলো শুরু করছি আজকের আলোচনার বিষয়, তোমাদের মুঘল যুগের স্থাপত্য শিল্প। দেখো, মুঘল যুগের স্থাপত্য শিল্প বলতে গেলে আমরা কি বুঝি? যে সমস্ত মনুমেন্টস গুলো রয়েছে, যে সমস্ত আর্কিটেকচারাল ডিজাইন গুলো রয়েছে, সেগুলোকে আমরা স্থাপত্য বলি। তাহলে কি বলছে? স্থাপত্য শিল্পের উৎকর্ষের ক্ষেত্রে মুঘল যুগ এক স্মরণীয় অধ্যায়, বা এটাকে গোল্ডেন এজ বলতে পারি আমরা। ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে মুঘল যুগকে আমরা গোল্ডেন এজ বা আমরা বলতে পারি স্বর্ণ যুগ স্থাপত্য শিল্পের ইতিহাসে। কি বলছে? খ্রিস্টীয় ষোড়শ শতক থেকেই কিন্তু ভারতবর্ষে মুঘল স্থাপত্য শিল্পের বিকাশ লাভ করে। এই যুগের স্থাপত্য শিল্পে ইন্দো পার্সিক শিল্পরীতির কিন্তু প্রাধান্য লক্ষ্য করা যায়। এই যুগে মুঘল সম্রাটদের পৃষ্ঠপোষকতায় অসংখ্য স্থাপত্য কীর্তি নির্মিত হয়েছিল। যেমন তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, যেই ছবিগুলো আমাদের কিন্তু স্থাপত্যের উদাহরণ, মুঘল স্থাপত্যের উদাহরণ। আমরা চলে আসবো বাবরের সময়কালে। যে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর রয়েছে, তার আত্মজীবনী যে ছিল তুজুক-ই-বাবরি বা বাবরনামা গ্রন্থ থেকে কিন্তু আমরা জানতে পারি বাবরের স্থাপত্য শিল্পের প্রতি কিন্তু একটা অনুরাগ ছিল, অর্থাৎ তার একটা স্থাপত্যের প্রতি ভালোবাসা ছিল। তো কি বলেছে এখানে একটু ধ্যান দিয়ে দেখবে। বলেছে বাবর ভারতীয় স্থাপত্য রীতির অনুরাগী সেইভাবে না হলেও তিনি কিন্তু পারসিক স্থাপত্য রীতির অনুরাগী ছিলেন। তাহলে মাত্র 5 বছরের রাজত্বকালে তিনি আগ্রায় লৌহ দুর্গ বানিয়েছিলেন, তিনি পানিপথে কাবুলিবাগ মসজিদ বানিয়েছিলেন, সহ জলপুর ও গোয়ালিয়রে বেশ কিছু প্রাসাদ এবং মসজিদও কিন্তু নির্মাণ করেছিলেন জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী শাসক আকবর। আমরা সবাই জানি যে বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে, অর্থাৎ বাবরের পরে আসবে আকবর। এবার এই আকবরের সময়কালে কি দেখো, এখানে কি বলেছে? আকবরের আমল থেকে কিন্তু মুঘল স্থাপত্যের প্রকৃত বিকাশ শুরু হয়েছিল। তার আমলে ভারতীয় ও পারসিক শিল্পরীতির সমন্বয় ঘটতে শুরু করেছিল। আকবরের আমলে নির্মিত উল্লেখযোগ্য কয়েকটি স্থাপত্য কীর্তি হলো ফতেপুর সিক্রিতে অবস্থিত যোধাবাই প্রাসাদ, খুব গুরুত্বপূর্ণ একটি বলতে পারো স্থাপত্য। দেন দেওয়ানি খাস, দেওয়ান-ই-আম, জামি মসজিদ ও বুলন্দ দরওয়াজা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরি পরীক্ষাতে এই সমস্ত প্রশ্নগুলো করা হয়। এগুলির মধ্যে হিন্দু স্থাপত্য রীতির প্রভাব দেখা যায়। দিল্লিতে অবস্থিত হুমায়ুনের সমাধিতেও কিন্তু হিন্দু স্থাপত্য রীতির প্রভাব যথেষ্ট ছিল। নেক্সট আমরা চলে আসবো জাহাঙ্গীর। দেখো, বাবার হলো আবার, তাহলে বাবার হুমায়ুনের সময়কালে আমরা সেভাবে পাই না, তাহলে বাবর হলো, আকবর হলো, এবার চলে যাবে জাহাঙ্গীরের সময়কালে আমরা যে সমস্ত স্থাপত্য রীতি দেখতে পাই সেগুলো। বলছে জাহাঙ্গীরের রাজত্বকালে পিয়েত্রাদুরা নামে এক শিল্পরীতি জনপ্রিয় হয়ে ওঠে। এই রীতির বৈশিষ্ট্য হলো নির্মাণের ক্ষেত্রে কিন্তু মার্বেল পাথরের ব্যাপক ব্যবহার এবং দামি পাথর নির্মিত দেওয়ালে সূক্ষ্ম কারুকার্য করা। জাহাঙ্গীরের আমলে নির্মিত সেকেন্দ্রার আকবরের সমাধি ও আগ্রার কিন্তু ইতিমাদ-উদ-দৌলার সমাধি কিন্তু সুবিখ্যাত। ইতিমাদ-উদ-দৌলার সমাধিতে রাজপুত শিল্পরীতির প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। আমরা চলে আসবো নেক্সট যে পার্টটা রয়েছে, সেটা হচ্ছে শাহজাহান, যাকে মুঘল স্থাপত্যের সময়কালে স্বর্ণযুগ কিন্তু বলা হয়। এখানে বলেছে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগের সূচনা ঘটে শাহজাহানের আমলে। শাহজাহানের আমলে নির্মিত উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তির মধ্যে আগ্রার তাজমহল, মতি মসজিদ, জামি মসজিদ এবং দিল্লির দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস এবং লাহোরের শীষমহল। তার পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত তাজমহল সৌধটি ছিল শিল্প নৈপুণ্যের বিচারে বিশ্বের শ্রেষ্ঠ নিদর্শন। তাহলে আমরা জানি 7টা
আশ্চর্য জিনিসের মধ্যে বিশ্বের একটা আশ্চর্য জিনিস কিন্তু তাজমহল। তার আমলের অপর একটি বিখ্যাত কীর্তি হলো ময়ূর সিংহাসন, যেটা নাদির শাহ লুট করে চুরি করে পারস্যে নিয়ে চলে গেছেন। তাহলে সপ্তম আশ্চর্যের মধ্যে, পৃথিবীর সপ্তম আশ্চর্য বা 7টা আশ্চর্য জিনিসের মধ্যে দুটোই কিন্তু নির্মিত হয়েছিল শাহজাহানের আমলে, যার জন্য শাহজাহানের আমলকে কিন্তু স্বর্ণযুগ বা সুবর্ণযুগ বলা হয় মুঘল স্থাপত্যের ইতিহাসে। তো আশা করি বুঝতে পেরেছো। লাস্ট হচ্ছে ঔরঙ্গজেব। এখানে কি বলেছে দেখো, ঔরঙ্গজেবের আমলে নির্মিত উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তিটি হলো ঔরঙ্গাবাদের বিবি কা মকবারা মসজিদ। এছাড়া তার আমলে তেমন কোনো স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়নি। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে। তো স্টুডেন্টস, দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আর কোন কোন সাবজেক্টের ক্লাস তোমাদের প্রয়োজন, কোন কোন বিষয়গুলো তোমাদের জন্য আনতে হবে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্টস আমাদের কাজের অনুপ্রেরণা আরো 10 গুণ বাড়িয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।